আমি বর্তমান সরকারের কেউ না, আমি সবার। আপনার কি কোনো ভূমিকা নেই দেশ গড়ার জন্য? Definitely, অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলেই মেনলি আপনার সাথে সেই দেখা করার জন্য, মানে আমি ভাইয়ের সাথে দেখা করার জন্য যশোর থেকে আসছি, এখন আমি ঝিনেদাতে। আর হচ্ছে ভাই, মেনলি আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করছেন। তো আপনার সাথে আমার দেখা করার মেন উদ্দেশ্য, যদিও আমি আপনার সাথে আগে যোগাযোগ করিনি, আজকে আসছে এই কারণে যে আপনি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটরদের উপর থেকে যে একটা ভ্যাট বা একটা ট্যাক্স বা একটা কর কাটবে, এই বিষয় নিয়ে আপনি কিছু কথা বলছিলেন। তো উনি কি বলছে আপনাকে এটা জানার জন্য। দেখুন আসলে ওনার সাথে আমার সাক্ষাতের কথা ছিল আচ্ছা। 1 জুন। জি এইটি কিন্তু আমি কারোর সাথে পরামর্শ করিনি বা কেউ আমাকে বলেও নাই জি। যে এই বিষয়টা আপনি একটু বলবেন। আচ্ছা। বাট আমার কাছে মনে হলো আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, জি যেহেতু এরকম একটা নিউজ বাতাসে ভেসে বেড়াচ্ছে, আমি প্রধানমন্ত্রীকে একটু জানতে চাই ব্যাপারটা উনি জানেন কিনা। তখন আমি বললাম, স্যার আসলে আমার তো ব্যক্তিগতভাবে কিছু চাওয়ার নেই, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের থেকে নাকি 7.5% হারে ভ্যাট ধার্য করা হয়েছে, এটি সত্য কিনা বা এটি কত দূর। তখন পর্যন্ত তো অনেকেরই পেমেন্ট ঢোকেনি বা কারোরই ঢোকেনি, কারণ বন্ধ ছিল। জি। যারা ঢুকেছে সবারই 3 তারিখে পরে। তো তখন উনি বলছে না, এরকম কোনো সুযোগ নেই, এরকম কিছু হয়নি। শুধু তাই না, উনি বললেন যে এটা আপনি কোত্থেকে জানলেন, এটি প্রাইম মিনিস্টার নিজে আমাকে বললেন। আচ্ছা। আমি বললাম যে আমি তো বিভিন্ন নিউজ পোর্টালে পাচ্ছি তাই। তখন ওনার দায়িত্বরত ব্যক্তিদেরকে বললেন এটা কি সত্য কিনা বা এরকম কিছু আছে কিনা। তো ওনারাও বললেন যে আপনার কি কেটেছে। তো তখন পর্যন্ত জানার সুযোগ ছিল না কাটবে কিনা, কারণ তখন তো টাকা ঢোকেইনি। তখন আমি বললাম যে না, এরকম শোনা যাচ্ছে, তো এরকম যেন না হয় প্লিজ স্যার, এটা একটু দেখবেন। কারণ আমরা তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ফ্রিল্যান্সার যারা, তারা দেশের বাইরে থেকে উপরন্তু টাকা নিয়ে আসে, তারা তো টাকা পাচার করে না। তো যেহেতু আমার ব্যক্তিগত কিছু চাওয়ার নেই, আমার কাছে মনে হয়েছে সামগ্রিক অর্থে বিষয়টি আমাকে কেউ শিখিয়েও দেয়নি, আমার নিজের সেন্স থেকে মনে হয়েছে যাচ্ছেই, যেহেতু বিষয়টা যেহেতু বাতাসে ভেসে বেড়াচ্ছে, আমি একটু শুনতে চাই। বললেন যে না, এরকম কোনো সুযোগ নেই, আর হলেও সেটি হবে না। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। এবং আমার বিশ্বাস যে এটি গভর্নমেন্ট খুব ভালোভাবে দেখবেন এবং ব্যাংকের সাথে গভর্নমেন্টের কোনো সমন্বয়হীনতা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন তো অলরেডি টাকা মানে আমার নিজের কাটছে। আপনি মনে হয় আমার গতকালকে দেখি। ভিডিও দেখেছেন। তো এখন এই যে অলরেডি কাটছে, আপনি এই বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছেন? এটা তো দুঃখজনক। মানে মাননীয় প্রধানমন্ত্রী চান না যেটি। জি প্রধানমন্ত্রীর সাথে যারা রয়েছেন রাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তারাও চাচ্ছেন না, তারপরও কেন ব্যাংক কাটবে, এটি তো সত্যিকার অর্থেই দুঃখজনক। আমি আশা করছি যে এটি ঠিক হয়ে যাবে এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার দাপ্তরিক মানুষের এবং সামগ্রিক অর্থে সবাই তো চাই যে কন্টেন্ট ক্রিয়েশন যারা করছে, যারা ফ্রিল্যান্সার, তাদের উন্নতি হোক বা তারা ভালো থাকুক এবং তারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়, সেটি আর্থিকভাবে হোক বা অন্যভাবে হোক। আমার বিশ্বাস এই সমন্বয়হীনতা থাকবে না এবং ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, জাস্ট এটাই জানার জন্য আমার এখানে আসা। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা বলেছি, উনি আমার সাথে এটা নিয়ে কথা বলেছেন এবং উনি অনেক আন্তরিক মানুষ এবং উনি খুবই ভালো মানুষ এবং পজিটিভ থিঙ্কিং করেন। যে মানে আসলেই যে ডলারটা তো আমরা বাংলাদেশের জন্যই কাজ করতেছি, যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা সবাই মিলে দেশ গড়ব। আপনার কি কোনো ভূমিকা নেই দেশ গড়ার জন্য? আপনি এই যে মনের মাধুর্য মিশায় আপনি একটা সুন্দর জিনিস তুলে ধরতেছেন, আপনার কি মনে হচ্ছে আপনি দেশের জন্য কিছুই করতেছেন না? না, উনি কিন্তু আমাকে ডেকেছিলেন এবং বললেন, আমি বললাম যে স্যার, আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনি ডাকলেন, আপনার রাষ্ট্রীয় এত কাজ, এত ব্যস্ততা। উনি বললেন যে দেখেন, আসলে এই যে আপনি প্রকৃতিকে বর্ণনা করছেন, বাংলার প্রকৃতি, মাটি নিয়ে কথা বলছেন, গাছ নিয়ে কথা বলছেন, এই যে নেচারটাকে সেভ করার জন্য আপনি যে মেসেজ দেন, এটা হচ্ছে একটা কন্ট্রিবিউশন আপনার। আপনি রাষ্ট্রের জন্য একটা কন্ট্রিবিউশন কিন্তু আপনার আছে। এ কারণেই আপনার ডাকা এবং মনে হলো প্রকৃতি নিয়ে আপনার সাথে আমার গল্প করা উচিত। প্রকৃতিকে ভালো রাখার জন্য আর কি করা উচিত, আপনি তো প্রকৃতির কাছ থেকে দেখেন, এটা একটা ব্যাপার। প্রত্যেকটা নাগরিকের অবদান আছে। আমি বিশ্বাস করি এটি ঠিক হয়ে যাবে এবং আমার এটি একান্ত বিশ্বাস যে আমি বর্তমান সরকারের কেউ না, আমি সবার। আমি কোনো দলের হব না কখনো। আমরা কোনো পলিটিক্স করব না, আপনিও করবেন না, আমিও করব না। আমার বিশ্বাস সমন্বয়হীনতা থাকবে না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর রাষ্ট্রের রিক্সা চালক থেকে শুরু করে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত সবার এই রাষ্ট্রে কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। কারোর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে সে কিন্তু নিজের টাকা চাল কিনে ঘরে ফেরে, এটাই সত্য।
আমি বিশ্বাস করি এটি ঠিক হয়ে যাবে আপু, এবং আপনি যে সবসময় প্রতিবাদী এবং সত্যের পক্ষে লড়েন, এজন্য আরো একবার আপনাকে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মানে একটা জিনিস চিন্তা করছেন যে একটা ব্যাংক, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, সেইখানে একটা ব্যাংক আলাদা হয়ে প্রধানমন্ত্রী মানে দেশের যে প্রধান, সরকার প্রধান, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তার কথাকে অমান্য করে, মানে তাকে পাত্তা না দিয়ে কি করলো, ডাচ বাংলা ব্যাংক একটা ব্যাংকের মতো জায়গা, ব্যাংকের মতো খাত, বৃদ্ধাঙ্গুলি দেখায় ইচ্ছে মতন রেমিটেন্স থেকে কর কাটতেছে, যেখানে তো সরকার বলতেছে যে আমি নিব না কর, মানে করটা তো এটা তো সরকারকেই দিবে ব্যাংক, তাই না? এটা তো ব্যাংক নিবে না। যেখানে সরকার বলতেছে আমি নিব না, সেখানে ব্যাংক টাকাটা দিচ্ছে কাকে? সরকার গভর্নমেন্টের জন্য যদি টাকাটা কেটে থাকে, গভর্নমেন্টের কাছে আমি নিব না। আমি গতকালকে নিউজ দেখলাম যে এটা নাকি মানে জানেই না, একটা পত্রিকা থেকে নিউজ করেছে যে এই বিষয়ে তারা জানেই না যে টাকা কাটছে। তাহলে বোঝেন যে আপনি কাকে বিশ্বাস করবেন। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা লোকের এই ডাচ বাংলা ব্যাংকে বয়কট করা উচিত। আপনি ঘুমোই থাকবেন, আপনার ব্যাংকে 1 লাখ টাকা থাকবে, আপনি উঠে দেখবেন 10,000 টাকা নাই। আপনি কৈফিয়ত চাবেন যে আমার টাকা কি হলো, এ আপনাকে হয়রানি করবে, এ আপনাকে বিভিন্ন সমস্যা দেখাবে, এ আপনাকে বিভিন্ন করের বই বেরো করে দেখাবে, এ আপনাকে বিভিন্ন আইন দেখাবে। কিন্তু আসলে এগুলো আইন আপনি বিচার দিবেন কাকে? আপনি কাকে বলবেন এগুলা? আমার নয় বলার জায়গা আছে, আমি চিল্লাচিল্লি করতেছি, আমি বলতেছি, আপনার তো বলার জায়গা নেই, আপনি কারে বিচার দিবেন? গভর্নমেন্ট, সরকার তো আপনার বাড়ি মানে লোক বসায় রাখবে না আপনার কথা শোনার জন্য। এই জন্য আমাদের সেবার জন্য, আমাদের ভালোর জন্য আমাদের প্রত্যেকের উচিত এই ডাচ বাংলা ব্যাংকে বয়কট করা। সরকার কর কাটবে না, সেখানে মানে কার ইন্ধনে, মানে ডাচ বাংলা কি ক্ষমতাশীল, দেশের সরকারকে মানতেছে না, সে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বুঝেন, একজন দেশের সরকার প্রধান মানে যে দেশ চালাচ্ছে তার কথা অমান্য করে সে তার ইচ্ছে মতন, তার মন মতন সে কর কাটতেছে। আপনারা সবাই ডাচ বাংলা ব্যাংকে বয়কট করবেন। আপনার যে ব্যাংকে মনে হয় আপনার টাকা সেফ থাকবে, আপনাকে এই বৃদ্ধাঙ্গুলি থেকে টাকা কাটবে না, সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকাটা সেই ব্যাংকে রাখবেন। আর যদি এই মাসের ভিতরে ডাচ বাংলা ব্যাংক যদি আমার টাকা ফেরত না দেয়, আমার যে টাকা কেটে নিয়েছে, এবং যদি আগামী মাসেও আমার টাকা ডাচ বাংলা ব্যাংক কাটে, আমি ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে আমি একা আন্দোলন করব। যে ডাচ বাংলা ব্যাংক সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সে কার ইন্ধনে এই টাকাটা সে কাকে দিচ্ছে? সে কি বিদেশে পাঠাচ্ছে, ইন্ডিয়া পাঠাচ্ছে টাকা? মানে আমাদের টাকাটা কি ইন্ডিয়া পাঠাচ্ছে? আমার তো মনে হয় যে ইন্ডিয়া পাঠাচ্ছে। নির্ঘাত যদি এটা তদন্ত করা হয়, দেখা যাবে টাকা ইন্ডিয়া পাঠাচ্ছে। ইন্ডিয়া না পাঠাবে, সে সরকারকে কেন মানতেছে না? সে সরকারকে কেন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে?